এনসিপি কে ধরেছে জোকে, জামাত নামক জোক এনসিপির রক্ত শুষে খাচ্ছে, এনসিপির সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত জামাতের এজেন্ট হয়ে এনসিপির ভিতরে ঢুকে এনসিপি কে শেষ করছে। এনসিপির ছেলেপুলেগুলো কিন্তু অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক। দেখুন, তারাই কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তাদের এই সম্ভাবনাকে জোক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা বেয়াদব, একটা অশিক্ষিত, একটা গণ্ড মূর্খ এনসিপি কে শেষ করছে। হি ইজ অ্যাসাইন্ড। দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় মুখ এবং সিনিয়র সাংবাদিক, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠ সাইদ খান। সাইদ খান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যদি আলোচনায় আমরা যদি কথা বলি, যে আমরা জানেন যে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকি, আলোচিত ইস্যুগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে 11 দলীয় জোট, বিশেষ করে জামায়াত জোট নানা ধরনের নানা জায়গায় বলে বেড়াচ্ছে। আমরা জানি যে বর্তমান সরকারের মাত্র 5 মাস শেষ করেছে। এই 5 মাস বয়সেই তারা আওয়ামী লীগের সাথে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে সরকার অনেকটা আওয়ামী লীগের মতো কাজ করছে, এবং আওয়ামী লীগের বিকল্প রূপ দেখতে পাচ্ছে বিএনপির চরিত্রে। নানা ধরনের তাদের বক্তব্য নানা জায়গায় সারা দেশে এই ধরনের বক্তব্য ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা জায়গায় নানা ধরনের প্রপাগান্ডা আমরা দেখতে পাচ্ছি। আসলেই কি এই সময়টাই কি এই জায়গায় মূল্যায়ন করার সময় হয়েছে কিনা, এটা একটু কথা বলতে চাই। সাইদ খান, আমরা প্রথম জানতে চাই আসলে যে সরকারের যে কর্মকাণ্ডটা আমরা একটু আগে জানতে চাই। যে মাত্র 5 মাসে নানা ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে স্বাস্থ্য কার্ডের কথাও আমরা জানছি যে আসবে। এই জায়গায় একটু প্রথমে আপনার কাছে মূল্যায়ন চাই যে সরকারের 5 মাসের মূল্যায়নটা আপনি কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে সরকারের 5 মাস কিন্তু পর্যাপ্ত সময় না মূল্যায়নের জন্য। তারপরেও মর্নিং শোজ দ্য ডে, এই জায়গাটি ধরলে কথা কিছু বলাই যায়। সেই জায়গা থেকে আপনি দেখুন, সরকার ডে ওয়ানের যে চ্যালেঞ্জটি সরকার যেদিন গঠন করলো, পরের দিন রমজানের চ্যালেঞ্জ। এবছর রমজানে কিন্তু সেই ত্রাহি দশা ওঠেনি। এরপরে দেখেন 28 তারিখে, ঠিক 10 দিন পর, 9 দিন পরে 10ম দিনে গিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি, তেল নিয়ে সংকট, ডলার নিয়ে সংকট। এর পরপর যে সংকটটি আসলো, এর পরপরের সংকটটি আসলো বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। এই সব মিলিয়ে সরকার কিন্তু শুরুই করেছে একটা মানে একেবারে নাকের ডগায় পানি নিয়ে। সেই জায়গাগুলো কিন্তু সরকার স্মুথলি হ্যান্ডেল করেছে। বিশ্ববাজারে যেখানে তেলের দাম বহুগুণ বেড়ে গেছে, সেখানে ওই সময়টায় আমাদের তেলের দাম সরকার বাড়ায়নি, সাবসিডি দিয়েছে। এবং আপনি দেখেন, তেলের জন্য কিন্তু সারা বিশ্বের অনেক দেশ শাটডাউন পর্যন্ত করতে হয়েছে। বাংলাদেশে অমন বাস্তবতার মুখে যেতে হয়নি। খুবই টেকনিক্যালি এবং খুবই স্বচ্ছতার সাথে সরকার এগুলো কিন্তু মোকাবেলা করেছে। এরপরে এসছে আরেকটি ইস্যু, সেটি হচ্ছে পে স্কেল। এই পে স্কেল ইস্যুটি নিয়ে কিন্তু সচিবালয় উত্তপ্ত করবার জন্য একটি মহল চেষ্টা করেছে, সরকার সেটিও কিন্তু হ্যান্ডেল করেছে। এরপরে আরেকটি ইস্যু এসেছে ব্যাংকিং সেক্টর। প্রথমে ইসলামিক ব্যাংক নিয়ে জামাত বা একটি রাজনৈতিক দলের যে এত নগ্ন রূপ বেরোবে, এটা কেউ ভাবতেই পারেনি। ব্যাংক রাষ্ট্রীয়, মানে তফসিলভুক্ত ব্যাংক রাষ্ট্র যেভাবে পরিচালনা করে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বা রাষ্ট্রীয় আইন কানুন মেনে একটি তফসিলভুক্ত ব্যাংক ব্যবসা করবার কথা, সেই জায়গাটিকে একটি রাজনৈতিক দল বা বিরোধী দল তাদের পলিটিক্যাল এজেন্ডার মধ্যে নিয়ে গিয়ে যেভাবে সরকারকে কোণঠাসা করবার চেষ্টা করেছে, সে জায়গাটিও কিন্তু সরকার অত্যন্ত কৌশলে, সাপও মরেনি লাঠিও ভাঙেনি, এইভাবে হ্যান্ডেল করে মোটামুটি একটা স্ট্যাবল জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, গত 17 বছর ধরে যে দুঃশাসন, অনিয়ম, নিপীড়ন, নির্যাতন চলেছে এবং একটি দেশ পুরো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল, সেই জায়গা থেকে কিন্তু ওভার দ্য নাইট সরকার, আজকে বিএনপি সরকার কেন, তারেক রহমান সরকার কেন, ট্রাম্প গভর্নমেন্টকেও যদি এরকম পরিস্থিতিতে দায়িত্ব দেওয়া হতো, তিনিও কতটা সামাল দিতে পারতেন সে নিয়ে বেশ সংশয় আমার রয়েছে। তারপরেও তারেক রহমান কিন্তু অত্যন্ত শান্তভাবে সবগুলো বিষয় হ্যান্ডেল করে এ পর্যন্ত নিয়ে এসছেন। তারপরেও অনেকে মূল্যায়ন করতে চান কতটা ব্যর্থ হয়েছেন সরকার। হ্যাঁ, প্রশ্নটি করে সরকার কতটা ব্যর্থ হয়েছেন, বাট প্রশ্নটি হওয়া উচিত ছিল সরকার কতটা স্বাচ্ছন্দ্যে সফলতার দিকে এগুচ্ছে। প্রশ্নটা এমনই হওয়া উচিত ছিল। যদিও জুলাই গণ অভ্যুত্থান একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শান্তির জন্য লড়েছি, শান্তির জন্য সহস্রাধিক শিশু, কিশোর এবং খেটে খাওয়া মানুষ তাদের প্রাণ দিয়েছে, সেই শান্তি, কাঙ্ক্ষিত সেই শান্তি আজও মেলেনি। দেখুন,
যারা এখন সরকারকে ব্যর্থ দেখছে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লেন্স দিয়ে যারা হ্যাঁ, আমি যেটাই বলতে বিএনপি চাচ্ছিলাম যে সরকারকে আপনি যেটা বলছিলেন যে ব্যাংকিং সেক্টরে যে এক ধরনের অরাজকতার চেষ্টা করা হয়েছিল, আপনি একটি নির্দিষ্ট দলের কথাই বলেছেন, জামাতে ইসলামী। আমরা এই জায়গায় বিভিন্ন জায়গায় সভা সমাবেশ হচ্ছে সারা দেশে নানা ধরনের জুলাইকে ঘিরে। এই জায়গায় জামাতের একেবারে সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ছোট বড় নেতা, 11 দলীয় জোট, এনসিপি নেতৃবৃন্দ, তারা কিন্তু সাম্প্রতিক সময়ে বলছে যে এই বিএনপি সরকার অনেকটা আওয়ামী লীগের সরকারের মতোই পরিচালনা করছে। এই জায়গাটা দেখুন, বিরোধী দলে এখন যারা আছে তারা আসলে রাজনৈতিক দল হিসেবেই তো থাকবার কথা না। কারণ তারা যখন অবিভক্ত ভারত থেকে পাকিস্তান আলাদা হয় তখন তারা ওই পাকিস্তানের দোষ দেখেছে। আবার 1971 সালে যখন পাকিস্তানের শোষণ, 23 বছরের শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষ মুক্তির সংগ্রাম করছিল, তখন তারা আবার পাকিস্তানি লেন্স দিয়ে দেখেছে। আবার 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, তখন আবার সেই পুরনো চরিত্র সেই পাকিস্তানি লেন্স দিয়ে দেখছে। কারণ তাদের লেন্সই হচ্ছে নষ্ট, তাদের অন্ধকার লেন্স দিয়ে তারা কোনো কিছু দেখলে সেটা স্বচ্ছ দেখা যায় না। লেন্সটি পরিষ্কার হতে হয়। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান যদি রাজনৈতিক দল হিসেবে কেউ ক্রেডিট দাবি করে, ঘোষণা দিয়ে রাজনৈতিক দল হিসেবে এই সংগ্রামে, এই আন্দোলনে যারা অংশ নিয়েছে সেই একমাত্র দল বিএনপি। আর কোনো রাজনৈতিক দল দলীয় ব্যানারে ঘোষণা দিয়ে কিন্তু জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি। ইনফ্যাক্ট বিএনপির পদধারী কত নেতা শহীদ হয়েছে এই অভ্যুত্থানের, তারা তালিকা প্রকাশ করেছে। আজকে যারা জুলাইয়ের স্টেক হোল্ডার দাবি করে, করুক না তাদের তালিকা প্রকাশ, তাদের দলের কোন কোন পদের কোন কোন নেতা শহীদ হয়েছে, কোন কোন নেতা কোন কোন জায়গায় আহত হয়েছে, প্রকাশ করুক পারলে। শুনুন, কথা বললে কথা অনেক বলা যায়, কিন্তু বাজে কথা বলার কোনো লিমিট নেই। এই বিরোধী দল, আমার আরেকটা প্রশ্ন আছে, এই যে সমালোচনাগুলো কিন্তু এক ধরনের, ধরেন সাধারণ মানুষ যখন সমালোচনা করে সেই জায়গায় কিন্তু তাদেরও সরকার কিন্তু সেটা সাধারণভাবেই নিচ্ছে, কিন্তু রাজনৈতিকভাবে যখন সমালোচনা করে, যখন বলে যে চর হয় যে এই সরকার এই আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে গেছে, নানা ধরনের বক্তব্য আমরা নানা জায়গায়, এই বক্তব্যগুলো দেওয়াটা আসলে এই যে রাজনৈতিক দল হিসেবে কতটুকু? শুনুন, মত প্রকাশের স্বাধীনতা, ভোল্টেয়ার বলেছেন না যে আমি তোমার মতকে সমর্থন করতে নাও পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আমার জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারি। কিন্তু সেই মত কি মত? যে মত একটা জাতিকে বহু পথে বিভক্ত করে, যে মত গোটা জাতিকে এক পথে নিয়ে না আসে, ঐক্যবদ্ধ না করে, সেই মত প্রকাশ করার স্বাধীনতা কোনো দেশের কোনো নাগরিকের নেই। মত আপনি প্রকাশ করার স্বাধীনতা অতক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত সেটা শালীনতার মধ্যে থাকে। মত প্রকাশের অর্থ এই নয় যে শালীনতাকে লঙ্ঘন করা। আমি আপনার কর্মের সমালোচনা করতে পারি, আপনি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে কার সাথে বসলেন, কার সাথে ঘুরলেন, কার সাথে উঠলেন, আপনি কি করে খান, কোন চালের ভাত খান, সেই সমালোচনা করার এখতিয়ার নাগরিক হিসেবে আমার নেই। সুতরাং এটি হচ্ছে সীমা লঙ্ঘন, আর সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। যেহেতু তারা ধর্মীয় ব্যাখ্যা দেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না, তার মানে তারা আল্লাহরও অপছন্দের সৃষ্টি। এই রাজনৈতিক দলের যারা নেতাকর্মী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, কারণ তারা বারবার সীমা লঙ্ঘন করেন। দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। হ্যাঁ, যদি কেউ ঈমানদার দাবি করে, তাকে আগে তার দেশকে ভালোবাসতে হবে। এটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, যে মানুষটা বাংলাদেশকেই ভালোবাসে না, তার তো ঈমানই নাই, সে তো বেঈমান। বেঈমানকে আপনি প্রাসঙ্গিক করবেন কি করে রাজনীতিতে? হ্যাঁ, তো জামায়াত ইসলামী এই মুহূর্তে একেবারে 5 মাসের মাথায় সরকারকে যেভাবে ফ্যাসিস্ট বানাচ্ছে, 5 মাসের মাথায় না, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা শহরের নানান দেয়ালে গ্রাফিতি দেখেছেন, যে নৌকা এবং ধানের শীষ, 2 সাপের একই বিষ, এরকম কিছু গ্রাফিতি দেখেছেন। এই গ্রাফিতি গুলো কারা করেছিল? এই ছাত্র শিবির এবং এই জামাতের সদস্যরা এই কাজটি করেছে। এবং জুলাই গণ অভ্যুত্থানে জামাত ইসলামীর কোনো ব্যানার দেখেছেন, কোনো ফেস্টুন দেখেছেন, কোনো স্লোগান দেখেছেন? দল হিসেবে তাদের কোনো ডিক্লারেশন ছিল না, তারা ছিল গুপ্ত। 1971 সালের মহান স্বাধীনতার পরে
এই যে বর্তমানে যিনি জামায়াত ইসলামের আমির, তিনি জাসদের ঘরে গুপ্ত হিসেবে বেড়ে উঠেছিলেন। গুপ্তচর বৃত্তি, গুপ্ত চরিত্র, তাদের ঐতিহাসিক চরিত্র। 1971 সালের স্বাধীনতা পূর্ববর্তী সময়েও কিন্তু মুসলিম লীগের মধ্যে এই জামাত গুপ্ত অবস্থায় বেড়ে উঠেছিল। স্বাধীনতার পরে এই মানে জামাত কিন্তু এই মানে সর্বশেষ হাসিনা রেজিম সহ 5 বার নিষিদ্ধ হয়েছিল তাদের কৃতকর্মের জন্য। তারা মুনাফিকের দল। তার যে দলের নাম, যে দলের আদর্শ আপনি শক্ত করে বলতে পারেন না, সত্য করে বলতে পারেন না, যে সন্তান তার বাবার নাম বলতে পারে না, হ্যাঁ, সেই সন্তানের পরিচয় হয় জারজ। যে রাজনৈতিক দল, তার যে রাজনৈতিক নেতা তার আদর্শকে, তার দলের নাম বুক ফুলিয়ে বুক চিতিয়ে বলতে পারে না, সেই রাজনৈতিক দলটিও তাহলে ওই নামেই আমরা ডাকতে পারি রাজনৈতিক দল হিসেবে। তারা আসলে জারজ রাজনৈতিক দল, কারণ সে তার পরিচয় স্বীকার করতে পারে না। আপনি দেখুন, আপনি সমাজে কোনো মানুষ জামাত করে না, ঠিক ছিল না এরকম 5 বছর আগে বা 3 বছর আগে জামাত খুঁজে পাওয়া যায়নি। এত জামাত গুপ্ত অবস্থায় বেড়ে উঠেছিল। এটা তাদের জন্মগতভাবেই তাদের স্ট্র্যাটেজি। এটা জামাত মূলত কোনো রাজনৈতিক দল না, এটা একটা রেজিমেন্টেড ফোর্স, একটা সন্ত্রাসী সংগঠন। তারা একটি রেজিমেন্টেড পলিটিক্যাল এনজিও। দেখুন, কোন রাজনৈতিক দল শিক্ষা, স্বাস্থ্য, মাইক্রো ক্রেডিট, এরপরে প্রিন্টিং এর ব্যবসা, এগুলো রাজনৈতিক দলের কাজ। ব্যাংক, বিমা, এগুলো রাজনৈতিক দলের কাজ। আপনি দেখুন তো পৃথিবীর কোন কোন রাজনৈতিক দল ব্যবসা বাণিজ্য করে? একমাত্র জামাত ইসলামী, যাদের অর্থনৈতিক সেক্টরে সর্বোচ্চ লগ্নি করা আছে। একমাত্র রাজনৈতিক দল যারা এনজিওর ব্যবসা করে। একমাত্র রাজনৈতিক দল যারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনি দেখুন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। নারী এই ভোটের আগে মেয়েদেরকে বলেছিল কি জান্নাতের টিকিট দেয়া হবে। জান্নাতের টিকিট তো আমরা কদিন আগে দেখলাম মগবাজারের কোনো একটা হোটেলে টিকিট দেয়া হচ্ছে, জান্নাতের টিকিট। এমপি নজরুল ইসলাম জান্নাতের টিকিট দিয়েছেন। আমি মনে করি যদি ব্যক্তিত্ব থাকে, যদি মনুষ্যত্ব থাকে, যদি পড়াশোনা করে এবং যদি সে আসলে কোরআন পড়ে ইসলাম চর্চা করে, সে আসলে জামাত ইসলাম করতে পারে না। তার মানে দেশের জন্য যদি কিছু করতে চায় তাহলে এই ধরনের মানুষ জামাতের সাথে যুক্ত হতে পারে না। আপনি বলতে যে লাল সবুজের পতাকাকে ভালোবাসে, যে এই মানচিত্রকে ভালোবাসে, সে অন্তত আর যাই করুক জামাত করতে পারে না। কারণ এই মানচিত্রের জন্মের সময়, অস্ত্র হাতে এই মানচিত্রের জন্মের সময় বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের বুকের উপরে গুলি চালিয়েছিল রাজাকার আল বদর আল শামস। এটা দৈনিক সংগ্রাম পত্রিকা পড়লেই তো পরিষ্কার। এখন তারা অস্বীকার করে যে 71-এর ট্যাবু দিয়ে, 71 কোনো ট্যাবু না, 71 কোনো অজুহাত না, 71 আমার গর্ব, 71 আমার জন্মের ইতিহাস। আমি আমার বয়স হিসেব করি কোন দিন থেকে? আমার জন্মের দিন থেকে আমি আমার বয়স হিসেব করি। তেমনি বাংলাদেশের বয়স হিসেব করি 1971 সালের 26 মার্চ থেকে। ওই দিনের যারা বিরোধিতা করেছে তারা অন্তত বাংলাদেশের রাজনীতি করার ইখতিয়ার রাখে না। এখন সরকারকে এই যে নানানভাবে বলছে না যে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠছে, দেখুন গুপ্তভাবে বিভিন্ন বট আইডি থেকে পরিচয় প্রকাশ করতে পারে না, বট আইডি থেকে সরকারকে দুর্নীতিবাজ করার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা জায়গায় কিন্তু আমি বলতে চাই যে এই জায়গায় একটা তাদের ভিতরে ক্ষোভও থাকতে পারে। ক্ষোভের জায়গাটা কোনটা? আপনারা দেখবেন একটা বয়ান চালু হয়েছিল যখন এই যে নির্বাচন হয়, আমরা যে দেখেছি এই নির্বাচন, এই বছর যখন নির্বাচন হয় 12 ফেব্রুয়ারি, সেই সময়টায় তারা জামাত ক্ষমতায় আসছে এই ধরনের এক ধরনের নানা ধরনের প্রপাগান্ডা ছিল। আমরা দেখেছি যে যদি আপনি স্বাধীনতার পর থেকে বলেন তাদের যে তারা খুব স্বচ্ছ, তারা খুব সৎ, তারা খুব ভালো, এই ধরনের কিন্তু নানা ধরনের তারা এক ধরনের মানুষের ভিতরে তৈরি করেছে। কিন্তু বাস্তবতা আপনি বললেন যে ক্ষোভ নাকি লোভ, কোনটাই আসলে এই কাজ? আপনি দেখেছেন কোন গরুর পিঠের উপরে লেখা ইহা একটি গরু? গরুর পিঠে গরু লেখার দরকার নেই। সৎ লোকের বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। তার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, তার কৃষ্টি কালচার, এগুলোই তো প্রকাশ করবে যে সে কতটা সৎ। আপনি সততার মিছিল করার দরকার কি? আপনি সৎ হলে তো জামাতই করেন না ভাই। মিয়া গোলাম পরোয়ার তিনিও তো গুপ্ত অবস্থায় জাসদের ঘরে বেরিয়ে উঠেছেন। মিয়া গোলাম পরোয়ার ইসলামের কি জানেন? তিনি জামাত ইসলামী করেন, জামাতের সাথে একটা ইসলাম লাগাই নিয়েছেন। ইসলামের কি জানেন? তিনি কোথায় পড়াশোনা করেছেন? তিনি দেখেন তার নামের আগে লেখেন অধ্যাপক। কোথায়, কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? কিন্ডারগার্টেনের প্রিন্সিপালও তো অধ্যাপক লেখে। আপনি কি সেটা? আপনি 6 মাস চাকরি করে গোলাম আজম অধ্যাপক হয়ে গেল। এই যে মিথ্যা, মিথ্যা হচ্ছে তাদের পুঁজি। কোরআন হচ্ছে তাদের, কোরআনকে তারা ঢাল হিসেবে ব্যবহার করে। কোরআন কিন্তু ঢাল না, কোরআন দিয়েছে মানুষকে মুক্তি, ইসলাম দিয়েছে শান্তি। আপনারা করছেন অশান্ত। এখন এই যে সরকার,
তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারকে যদি কলঙ্কিত করা যায়, আওয়ামী লীগ ফ্যাসিজমের দায়ে ফ্যাসিস্ট হয়ে তার চরিত্রগুণে সে হারিয়ে গেছে, সঙ্গদোষে লোহাভাসের মতো সে ভেসে গেছে। এখন এখানে গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে বিএনপি। এই বিএনপিকে যদি কোনো ধরনের ট্যাগিং করা যায়, চরিত্র হনন করা যায়, তাহলে এখানে থাকে কি উগ্র মৌলবাদী এই চক্রটি, তার মানে তারাই থাকে। এবং 5 আগস্ট পরবর্তী সময় আপনি দেখেননি মব রাজত্ব তৈরি করেছিল, হ্যাঁ, মসজিদে পর্যন্ত তারা ধর্ম প্রচারের জায়গায় তারা রাজনীতি প্রচার করেছে। তারা ইসলামকে, মওদুদিবাদকে, হ্যাঁ, জামাত ইসলামকে এবং মওদুদিবাদকে তারা ধর্ম মনে করছে। অথচ আল্লাহর প্রেরিত কোরআন, নবীর দেখানো রিসালাত, যে আমাদের প্রিয় নবীর যে রিসালাত, সেখানে কিন্তু জামাত ইসলাম নেই। তারা বলেছিল না যে দাঁড়িপাল্লায় বা জামাত ইসলামে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে। সৌদি আরবের কোনো মানুষ তো তাইলে বেহেশতে যাবে না, কারণ ওখানে তো দাঁড়িপাল্লা প্রতীক নেই। হ্যাঁ, ওখানে তো কোনো দাঁড়িপাল্লা ভোটের কথা যখন বলছেন, হ্যাঁ, তারা কিন্তু 70টি আসন পেয়েছে। 69 এই আসনগুলো কিন্তু সাধারণ মানুষের ভোট দিচ্ছে, না হলে তো পেত না। না, 70টি আসন তারা পায়নি। এই 70টি আসন বিএনপি হারিয়েছে। বিকল্প যাওয়ার জায়গা নেই, বিকল্প যাওয়ার জায়গা নেই। এই সব আসনগুলোতে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকবার কারণে বিএনপির ভোট 2-3 ভাগ হয়ে গেছে। যেই কারণে তাদের ওই রেজিমেন্টেড বা মানুষকে ভয় দেখিয়ে মবের মুখে ফেলে তারা হয়তো কিছু ভোট জিতেছে। এটাই জামাতের সর্বোচ্চ অর্জন। ইন ফিউচারে জামাত ধীরে ধীরে ছোট হচ্ছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলছেন, সমসাময়িক বিষয়, বর্তমানে একটি রাজনৈতিক শূন্যতা চলছে। এই শূন্যতা কিন্তু পূর্ণ হয় কোনো না কোনো ভাবে। এনসিপির কিন্তু একটা সম্ভাবনা আছে, একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি হিসেবে স্প্রেড করবার বা মানুষের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আপনি দেখুন, গত বছর যখন জুলাই পদযাত্রা হলো, মানুষ ফুল ছিটিয়েছে, তাদেরকে পানি খাইয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এবার কেন পদযাত্রায় জোট সঙ্গী হিসেবে জামাত তাদের সাথে নেই? কেন নেই? কেন ইসলামিক ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ট্যাটাসটি ডিলিট করলো? এই হামলার পেছনে জামাতের উস্কানি আছে। জামাত এখানে উস্কানি দিচ্ছে এবং এই হামলার পেছনে জামাতের হাত আছে। তারা চাচ্ছে কি, লেখক আবু ইসহাকের একটা গল্প আছে না, যোগ, ছোটবেলায় পড়েছেন না? পাট খেতে কৃষক শরীরের রক্ত ঘাম শ্রম দিয়ে পাট খেতে পাট চাষ করেন। সেই পাট যখন কাটেন বর্ষা মৌসুমে, এবং ওই কৃষক কষ্টার্জিত টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে একটু খেয়ে পরে শরীরে যে রক্তটুকু জমে, যোগ এসে সেটুকু টেনে খেয়ে ফেলে। এনসিপিকে ধরেছে জোকে, জামাত নামক যোগ এনসিপির রক্ত শুষে খাচ্ছে, এনসিপির সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে। সুতরাং তারা দেখছে যে আওয়ামী লীগ আগামী অন্তত 50-60 বছর, বা অন্তত শেখ পরিবারের নেতৃত্বে বা শেখ মুজিব নামে আর বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই ফিরবে না। এটি মোটামুটি ক্লিয়ার। শুধু রাজনৈতিক দল না, সাধারণ নাগরিকরাও আওয়ামী লীগকে আর ফিরতে দিবে না। অন্তত 3-4টা প্রজন্ম এভাবে যাবে। এই ভ্যাকুয়ামের জায়গাটা জামাত অত্যন্ত প্রাসঙ্গিক থাকতে চায়। তারা জানে এবার 70, পরবর্তীতে 0 একটা কমে 7 হয়ে যাবে, এবং এই জায়গাটায় এনসিপি একটা পলিটিক্যাল পার্টি হিসেবে এস্টাবলিশ হতে পারে। এই কারণে জোকের মতো এনসিপির সোনালী অর্জনকে চুষে খাচ্ছে। হ্যাঁ, এজন্যই এই এনসিপির উপরে হামলা। আর নাসিরউদ্দিন পাটোয়ারি মূলত জামাতের এজেন্ট হয়ে এনসিপির ভিতরে ঢুকে এনসিপিকে শেষ করছে। এনসিপির ছেলেপুলেগুলো কিন্তু অত্যন্ত মেধাবী এবং দেশপ্রেমিক। দেখুন, তারাই কিন্তু বুক চিতিয়ে দাঁড়িয়েছে। তাদের এই সম্ভাবনাকে যোগ হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা বেয়াদব, একটা অশিক্ষিত, একটা গণ্ড মূর্খ এই এনসিপিকে শেষ করছে। হি ইজ অ্যাসাইন্ড, সে অ্যাসাইন্ড এনসিপিকে ধ্বংস করার জন্য। আমি বলবো আজকের আপনার এই প্রোগ্রামের মাধ্যমে, এনসিপির যে কর্মী সমর্থক বা পলিসি মেকার আছেন, আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে সাবধান হন। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিকে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে দিবে না। কারণ পাকিস্তান জন্মের শত্রু, বাংলাদেশের জন্মের শত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু এবং ইসলামের শত্রু জামাত ইসলাম আপনাদের জোকের মতো ধরেছে। এই জামাত ইসলাম থেকে সাবধান থাকতে হবে সবাইকে। এবং এরা 5 মাসের একটি সরকারকে দুর্নীতিবাজ সরকার, দুর্নীতিবাজ রাষ্ট্র এটি বানানোর জন্য এক ধরনের সোশ্যাল মিডিয়ায় ট্রল করছে। দেখুন, তারেক রহমানের দিকে তাকালেই বোঝা যায় পরিবর্তন শুরু হয়েছে, পরিবর্তন হবেই হবে। আমরাও চাই যে, এবং দেখুন আমলাতন্ত্র বদলে যাচ্ছে। আমলারা
ঘুষ চাইলে আর ঘুষি দিতে হচ্ছে না। তারেক রহমান নিজেই, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই নিজেকে বদলাচ্ছেন, নিজেকে মডেল হিসেবে দাঁড় করছেন। দেখুন, বিলাসী জীবনযাপন ছেড়ে, বিশাল প্রোটোকল বাহিনী ছেড়ে একলা চলছেন। মধ্যরাতে ঢাকার রাস্তা কতটা পরিষ্কার সেটি পরিদর্শন করছেন, সেটি প্রশাসকদের দিয়ে সরাসরি পরিষ্কার করাচ্ছেন। এই যে ইতিবাচক মানসিকতা এবং বিরোধী মতকে শ্রদ্ধা জানানো, বিরোধী মতের প্রতি যে সহনশীল আচরণ, এটি কিন্তু উনি একটা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার চেষ্টা করছেন। এই পরিবর্তিত রাজনীতি থেকে জামাত আসলে ছিটকে পড়বে, কারণ তারা পলিটিক্যাল এনজিও, তারা টিকবে না। এই আতঙ্কে তারা এনসিপিকে শেষ করছে এবং সরকারকে, রাষ্ট্রকে দুর্নীতিবাজ রাষ্ট্র বানাবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন তাদের কিছু অফিসিয়াল সংবাদপত্র আছে, এর সাথে যুক্ত হয়েছে পতিত ফ্যাসিস্ট রিজিম শেখ হাসিনা। আমাদের প্রশাসনের মধ্যেও ঘাপটি মারা আছে। তারা মিলেমিশে একাকার এখন এনসিপি এবং বিএনপিকে মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করবার ষড়যন্ত্র করছে। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এগুলো রুখে দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা এবং এই মানচিত্র রক্ষা করা। ধন্যবাদ সাইদ খান আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দেশের সমসাময়িক ইস্যু নিয়ে। আমরাও চাই দেশের সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আসুক। ভালো থাকবেন, ভালো রাখবেন।